মাথায় কাফনের কাপড় বেঁধে সারা দেশে বিক্ষোভ মিছিল, পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবি আদায়ের অনড়। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জনদুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে। ময়মনসিংহে প্রাইভেট কার অটো রিকশার সংঘর্ষে 2 জনের মৃত্যু, 3 জেলায় সড়কে ঝরল আরও 8 জনের প্রাণ। বৈশাখের উত্তাপ সবজি ও চালের বাজারে, হিলিতে পেঁয়াজে বেড়েছে 20 টাকা, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে। দিন আগে পেঁয়াজ কিনেছি 30-35 টাকা কেজি, বর্তমান পেঁয়াজ চলতেছে 50-45 টাকা কেজি। ময়মনসিংহে সাবমার্সিবল পাম্প স্থাপনে পুকুর চুরি, কাগজের প্রকল্পে কোটি কোটি টাকা লুট, জড়িত কর্মকর্তাদের বিচার দাবি। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। আজ কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গণমিছিল করে। এ সময় কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি তাসনিম ইসলাম বলেন, বারবার বলার পরেও দাবি মেনে নেওয়া হচ্ছে না। এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন হবে। এছাড়া চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বগুড়া, টাঙ্গাইল, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশের মানুষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা চাই না দেশের মানুষ জনদুর্ভোগে পড়ে। এই হামলার সুষ্ঠু বিচার ও তদন্ত করতে সরকার কর্তৃপক্ষ যদি ব্যর্থ হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে সারা দেশব্যাপী সকলকে নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠের আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে ঘটা এসব দুর্ঘটনায় আহত হন অন্তত 12 জন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। হবিগঞ্জের মাধবপুরে মালামাল সহ 17 জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান ভোর রাতে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের বাখননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 নারী সহ 4 জন নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও 5 জন। গত রাত্রে অনুমান 2:50 ঘটিকার সময় বাদশাহ কোম্পানির সামনে বাহননগর এলাকায় ট্রাক এবং পিকআপ মুখোমুখি হওয়ার ফলে ঘটনাস্থলে 4 জন মারা যায়। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় চালকসহ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও 1 জন। শুক্রবার ভোরে 9 মাইল এলাকায় সদর উপজেলার ভ্যান চালক রাজ্জাক ও যাত্রী সরোয়ার ঘটনাস্থলেই মারা যান। বাড়ি থেকে ভোরে নামাজ পড়ে বেরিয়ে আসছিল, সামনে হাটের উদ্দেশ্যই হাট করবে বলে আইসে এখানে অ্যাক্সিডেন্টে মারা যায়। সাথে সাথে আমরা ইউনিট চলে আসি। তো এখানে এসে দেখি যে 2 জন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে।
অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া এলাকায় আলাদা দুটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যান। অন্যদিকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ময়মনসিংহের ভালুকা গফরগাঁও সড়কের নন্দীবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার 4 জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লাল মিয়া ও রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের নিত্যপণ্যের বাজার আবারও অস্থির হতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে দেশে উৎপাদিত সরু চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত। আর সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরে দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। এছাড়াও সব ধরনের সবজি ও মাছ মাংসের দামও ঊর্ধ্বমুখী। দেশের বিভিন্ন বাজার ঘুরে সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা, আর খুচরায় বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। 1 সপ্তাহ আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ প্রকারভেদে 30 থেকে 35 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে। যশোরে একদিনের বৃষ্টিতে সবজিতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। এছাড়া গাজর, টমেটো, সিম, বেগুন সহ সবকিছুর দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ সবজির মৌসুম শেষের দিকে হওয়ায় দাম কিছুটা বেশি। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামের বাজারে মাছের সরবরাহ কম। এ কারণে কেজি প্রতি 50 থেকে 100 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ। সেই সঙ্গে নানান মিঠা পানির মাছের দামও বাড়তি। মাছের বাজারে এখন একটু দাম বাড়তি, কারণ মাছ পাওয়া যাচ্ছে কম। যেমন গত 2 দিন ধরে সাগরে মাছ বন্ধ। পাবদা মাছ আছে 350 টাকা কিনা, 400 টাকা বেচা। তেলাপিয়া 250 টাকা, 220 টাকা বেচা। মূল্য মাছ 500, 550 টাকা বেচা। এখন আগের থেকে দাম কিছু বাড়তি আর কি। তো আশা করি ইনশাল্লাহ গরু আসলে কিছু দাম কমতে পারবে। এখন আপনি ইন্ডিয়ার বর্ডারও বন্ধ, বার্মার বর্ডার বন্ধ। ময়মনসিংহের বাজারে চড়া মাছ মাংসের দাম। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। সোনালী কক মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকায়। গরু খাসির মাংসের দামও কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। ক্রেতারা বলছেন, ঈদ পরবর্তী বাজার আবারও অস্থির হচ্ছে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং জোরদারের দাবি তাদের। এছাড়া নোয়াখালীর বাজারে বেড়েছেন সবজি সহ নিত্যপণ্যের দাম। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত 30 জন আহত হন। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত বুধবার উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে ভবানীপুর গ্রামের 2টি গোষ্ঠী মৌটুপি গ্রামের 2 পক্ষের ঝগড়ায় সমর্থন করে। পরে এ নিয়ে শুক্রবার সকালে ভবানীপুর বাজারে একটি সালিশ বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সুলাইমানপুরের মিজান মিয়া নামের একজনকে গুরুতর অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়িতে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকের পর সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হন আরও 8 জন। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি রামগড়ের তৈছালা পাড়ার এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রামগড় পৌরসভার 6 নং তৈছালা পাড়া ওয়ার্ডের মর্তুজা আলী নামে একজনের জমিতে একই এলাকার সাদ্দামের গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সামাজিক বিচার বসে। বিচারে বিষয়টি মীমাংসা হলেও রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় গুরুতর আহত 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার ভোরে
চিকিৎসাধীন আবুল কালাম নামের একজনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় থেকে পালিয়ে যাওয়া এক জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কক্সবাজারে পেকুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অস্ত্র মামলার আসামি রফিক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হলে গত 23 মার্চ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত 15 এপ্রিল তাকে ছাড়পত্র দেওয়া হয়। ওই দিন দুপুরে পুলিশকে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে প্রায় কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি আড়াল করতে অফিস থেকে গায়েব করা হয় কাগজপত্র। যাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে তারাও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়েছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন AH হিমেল। উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রামের নয়ন মিয়ার নামে একটি সাবমার্সেবল পাম্প বসানোর জন্য 1,20,000 টাকা সরকারি বরাদ্দ আসে। সমপরিমাণ অর্থ আসে গ্রামের আবুল কাশেমের নামেও, অথচ তাদের নামে কল বরাদ্দের বিষয়টি জানেন না তারা। শুধু এ দুটি বিষয় নয়, উপজেলার 9টি ইউনিয়নের 59টি মিথ্যা প্রকল্প দেখিয়ে হাতিয়ে নেয় 85,90,000 টাকা। এই প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যানরাও জানেন না এ বিষয়ে। না, চেয়ারম্যানের সভাপতি হলো সব প্রকল্প আমি উঠাই নাই, টাকা পয়সা উঠাইছি না। তা বিষয় না জানেন আমি কাউকে দোষ দিতে পারবো না, এই সুযোগ তো আমার নাই। আমি তো একজন চেয়ারম্যান হিসাবে কি যে কোনো কথা বলার সুযোগ আছে আমার। প্রকল্প থেকে আসলে এটা পরে আবার করবে। তা আমি অনেকদিন ওনারে করলাম, তাগিদা দিলাম, বলতে বাবা এটা তো আমার কিছু করার নাই, এটা সরকারিভাবে যখন আসে তখন এটা দিব আর কি। শুনতেছি যে এটা টাকা উত্তোলন হয়েছে, কিন্তু আমি তো মাল পাই নাই। চেষ্টা করুন এটা বাইর করার, যাতে জনগণ দেখে বুঝে যে না এরকম ধরনের ঘটনা করলে সত্যটা প্রমাণ করে দিতেছে, প্রমাণ করার দরকার। বর্তমান উপজেলা প্রকৌশলী প্রকল্পের নামে টাকা উত্তোলনের বিষয়টি সত্যতা নিশ্চিত করলেও অফিসে প্রকল্পের কোনো কাগজপত্র নেই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর এটি বাতিল করে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। আমি আসার পরে এগুলো যাচাই বাছাই করার জন্য অধিকতর তদন্তের সাপেক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করি। ওই পিএসসিগুলো বাতিল করে সম্পূর্ণ নতুন করে আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি যে তারা যেন প্রকল্প সাবমিট করে। এবং কাজ হয়েছে কি না তাও আমি জানি না। হ্যাঁ, শুনছি অনেকে এই বিষয়ে জিজ্ঞেস করছে এবং এই বিষয়ে শুনছি যে কাজ হয়েছে না। প্রকল্প বাস্তবায়ন কমিটির দায়িত্বে ছিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার এবং সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার। বর্তমান হবিগঞ্জের আজমিরীগঞ্জের উপজেলার প্রকৌশলীর দায়িত্বে থাকা আয়েশা আক্তার প্রকল্পের দুর্নীতির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আর বর্তমান নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শারমিনা সাত্তার বলেন, কাজ চলাকালীন সময়ে বদলি হওয়ায় তিনি বিষয়টি অবগত নন। এই কাজগুলো কিভাবে বা কি অবস্থায় আছে সেটা বর্তমান ইউনোই ভালো বলতে পারবেন। আচ্ছা, এটা কোন প্রকল্প কি সেই জিনিসটা তো আমি বুঝতেছি না, আমি পরে আপনার সাথে যোগাযোগ করতেছি। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগটি খতিয়ে দেখে দোষীদের দ্রুত বিচারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দাবদাহ আর অনাবৃষ্টিতে পানি শূন্য হয়ে পড়েছে ফেনীর বেশ কটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর, খাল, বিলসহ কোথাও নেই পর্যাপ্ত পানি। চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। টানা কয়েক মাস অনাবৃষ্টির কারণে এই পরিস্থিতি বলে জানায় জনস্বাস্থ্য বিভাগ। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরীফপুর গ্রামের কাজীবাড়িতে 11টি পরিবারের মধ্যে মাত্র 5টি পরিবারের আছে গভীর নলকূপ। স্থানীয়দের সুপেয় পানির ভরসা ছিল এই নলকূপগুলো, কিন্তু গেল 5 মাস ধরে একটিতেও মিলছে না সুপেয় পানি। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে রান্না সহ বিভিন্ন কাজ সারছেন তারা। পানিলে অনেক কষ্ট করি, পানি গাঙ্গে থেকে নিয়ে আসি, হেরিও অনেক ময়লা কাঁচরা খাইতাম হারি না। আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গা এ পানি মানুষ পাইতেছে না। টিউবওয়েলের সমস্যা, পানি আগে যারা সাফ কলে একটাও তো পানি উঠে না। এটা লেয়াল না আমি গেছে তো এই জন্য পানি উঠে না, এখন কম উঠে, পানি দিলে পানি উঠে আর কি। একই চিত্র দেখা দিয়েছে পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে। ফলে পানি জোগাড়ে দূর দূরান্তে ছুটছেন ভুক্তভোগীরা। অনেকে পুকুর বা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে পড়ছেন ডায়রিয়া সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে।
এদিকে পুকুর, খাল, জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা। এই যে থমাসছে এখন এগুলা নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। পুকুরে পানি ছিল, পুকুরে যত পানি ছিল সবগুলাই দিছি, আশেপাশেও পানি নাই, পানির সংকট। আবার স্কিমের যে পানিগুলো ওইগুলো যে প্রথমে দিছিল, এরপরে থেকে আর স্কিমের সরকারি যে টিউবওয়েলগুলো আছে ওইখান থেকে আর পানি দেওয়া হয় নাই। সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, অন্তত প্রত্যেক ওয়ার্ডে 10 থেকে 15টা ডিপ টিউবওয়েলের যদি ব্যবস্থা করে তাহলে এই সংকট থেকে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে মিলছে না পানি বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অগভীর নলকূপে বিশেষ করে যেগুলো হ্যান্ডপাম্পগুলোর মধ্যে প্রায় 60%-এর উপর পানি আসতেছে না, 60 থেকে 70% এই মুহূর্তে পানি আসতেছে না। তো এটা নিয়ে আসলে আমরাও কাজ করতেছি, মন্ত্রণালয়ও চিন্তা করতেছি কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আশা করি আমরা দ্রুত একটা ভালো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। পানির এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? জ্যোতি, সিরাজগঞ্জ কিন্তু চেম্বার অফ কমার্সের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী এই বাণিজ্য মেলা, এবং আজকে ছুটির দিন হওয়ায় কিন্তু এখানে প্রচুর জনসমাগম হচ্ছে। যেমন একদিকে এসেছে দর্শক, অন্যদিকে ক্রেতাও বেড়েছে। আজ কিন্তু আমরা যখন কথা বলেছি বিক্রেতাদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে এই সপ্তাহের মধ্যে অন্যান্য দিনের তুলনায় আজকে ছুটির দিনে কিন্তু দুপুর পর থেকেই বাড়ছে এখানে জনসমাগম। এখানে দেখতে পাচ্ছেন নানান বয়সী কিন্তু অনেকে এসেছে। আমরা একটা বিশেষের সঙ্গে একটু কথা বলবো। তুমি কি কিনেছো, কেমন লাগছে মেলায় এসে? ভালো। কি কিনেছো তুমি? পুতুল, মিষ্টি, খেলনা। ধন্যবাদ। আসলে 45টি স্টল নিয়ে কিন্তু মাসব্যাপী এই বাণিজ্য মেলাটা শুরু হয়েছে, এবং এখানে কিন্তু স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। আমরা একটু কথা বলবো মেলা পরিচালনা কমিটির একজনের সঙ্গে। যে আপনি একটু আমাদেরকে জানাবেন যে মেলা সুন্দর করতে, নির্বিঘ্ন করতে কি কি প্রস্তুতি আপনারা নিয়েছেন? ধন্যবাদ দেশ টিভিকে এবং আমাদের সুন্দরী মেলাটা সম্প্রচার করার জন্য। মূলত এই মেলাটা সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স আয়োজন করেছেন, এবং আমাদের সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় সার্বিক সহযোগিতায় এবং এই মেলাটা পরিচালনা করা হইতেছে। এবং এই মেলাতে আমাদের বিশেষ করে ছেলে মেয়েদের খেলনা এবং অন্যান্য সামগ্রী এবং কুকারিজ, বিশেষ করে মহিলাদের রান্না করে যে নতুন নতুন সামগ্রী পাওয়া যাচ্ছে, যা করে মহিলা এসে মুগ্ধযোগ সুলভ মূল্যে কেনাকাটা করছে। ধন্যবাদ দেশ টিভিকে। মেলাটা কিন্তু আসলে নির্বিঘ্ন করতে তারা প্রস্তুতি নিয়েছেন, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোশাক, প্রসাধনী থেকে শুরু করে শিশুদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে এসেছে। এবং জানিয়ে রাখতে চাই যে গত 11ই এপ্রিল কিন্তু এই মেলাটা উদ্বোধন হয়েছে, যেটা চলবে 1 মাস ব্যাপী। যদি এই ছিল আসলে সিরাজগঞ্জে বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। বান্দরবানে মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাংগ্রাই উৎসবের সমাপ্তি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কেমন দেখছেন উৎসাহ উদ্দীপনা এবং কি বলছে তরুণ তরুণীরা? মৈত্রী পানি বর্ষণের আজ শেষ দিন বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠে। এই মুহূর্তে শেষ দিনের যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে যে নতুন বছরকে বরণ, পুরনো বছরকে বিদায়, সেটি করা হচ্ছে। আমি দেখাতে চাই একটু, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সহ বিভিন্ন দেশের 3 জন অ্যাম্বাসেডর ইতিমধ্যে বান্দরবানে যোগ দিয়েছেন। পাশাপাশি বান্দরবান জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আসলে উপস্থিত রয়েছেন। একটু জানিয়ে রাখি, দেশের যে পরিস্থিতি উন্নতি হওয়ায় এবারের আয়োজনটাতে আসলে রং লেগেছে, যার কারণে বান্দরবানে এবারের আয়োজনে বিদেশি অ্যাম্বাসেডর থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পার্বত্য উপদেষ্টাকে অনেকে জল ছিটিয়ে বরণ করে নিচ্ছেন নারীরা। এই মঞ্চে উপস্থিত আছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং 3 দেশের অ্যাম্বাসেডর বৃন্দ উপস্থিত রয়েছেন। তাদের
পরিবারের সদস্যরাও আমরা মঞ্চে দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে যে মৈত্রী পানি বর্ষণের দ্বিতীয় দিনের মাধ্যমে আজকের আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে শেষ হলেও 3 জেলায় অর্থাৎ বান্দরবানের বিভিন্ন গ্রামে এই অনুষ্ঠানটি চলবে। গ্রাম পর্যায়ে মৈত্রী পানি বর্ষণের যে আনুষ্ঠানিকতা সেটি করা হচ্ছে। আজকের অনুষ্ঠানকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা জোরদার করেছে। আমি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঐতিহাসিক রাজার মাঠে নারী এবং পুরুষ 2 ভাগে বিভক্ত হয়ে মৈত্রী পানি বর্ষণের যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। তরুণীরা তরুণদের এবং তরুণরা তরুণীদের গায়ে জল ছিটিয়ে আসলে পরিশুদ্ধ করার যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে জমে উঠেছে। আজকের অনুষ্ঠানকে ঘিরে ঐতিহাসিক রাজার মাঠ ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন তরুণদের এবং তরুণরা তরুণীদের পানি ছিটাচ্ছে। 2টি নৌকা রাখা হয়েছে। নৌকা থেকে পানি তুলে আসলে একটি দল আরেকটি দলকে পরাস্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। তারা দ্রুত গতিতে পানি ছিটাচ্ছেন। এর মাধ্যমে আসলে মামা তরুণ তরুণীরা প্রতি বছর এই যে মৈত্রী পানি বর্ষণের যে আনুষ্ঠানিকতা সেটি আমরা দেখেছি ইতিপূর্বে 1 থেকে 2 দিন হলেই আবার 3 দিনের আনুষ্ঠানিকতা রয়েছে। আজকে 3য় দিন, অর্থাৎ 1 সপ্তাহের আয়োজন ছিল সাংগ্রাই উৎসবের। তারা এই 1 সপ্তাহের অনুষ্ঠানে লোকজ মেলার আয়োজন ছিল, বলি খেলা ছিল, ক্রীড়া প্রতিযোগিতা ছিল, নানা আনুষ্ঠানিকতার কারণে ইতিপূর্বে যে আনুষ্ঠানিকতা হতো পার্বত্য জেলা বান্দরবানে, কিন্তু এবার আয়োজনটা জমে উঠেছে। দেখতে পাচ্ছেন নৌকায় এখনো পর্যন্ত যেই প্রথম গ্রুপের জল কেলি বা মৈত্রী পানি বর্ষণ সেটি এখনো চলছে। একজন আরেকজনকে আসলে পরাস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে বান্দরবানের থেকে সাংগ্রাই উৎসবের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আবুল বাশার নয়ন।